অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি। অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। দিল্লিতে বসে শেখ হাসিনা এসব ষড়যন্ত্র করছে, তাই দ্রুত তাকে দেশে ফেরাতে হবে। দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষরে থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মাতোয়াইল এলাকায় পুলিশের গুলিতে নিহত সৈকতচন্দ্র দে এবং পারভেজের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কথা বলার স্বাধীনতা ফিরেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দি করবে না। এজন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহত সবার পাশে বিএনপি ভবিষ্যতেও থাকবে বলে জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক হোটেলে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে। বৈঠকে কথা হয় সংস্কার, পুনর্গঠন ও নির্বাচন নিয়ে। আলোচনায় ছিল অর্থনীতির প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। উৎপাদনতন্ত্র থেকে যেই বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে গেছে, চুরি করা, আমাদের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের মানুষের হার্ড আর্ন মানি যেভাবে চুরি হয়েছে, সেই টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। ব্লিংকেনের সাথে এটা নিয়ে কথা হয়েছে। ব্লিংকেন আশ্বাস দিয়েছেন যে তারা হেল্প করবে। এছাড়া দেশের নবযাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানান, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের বাজার নয়, বিশ্বের শীর্ষ 10 ভোক্তার বাজারেরও একটি, যা বিকশিত হচ্ছে দ্রুত। ইউএস বিজনেস কাউন্সিলের স্যারের বক্তব্যটা ছিল যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস। তোমরা আসো, বাংলাদেশে ইনভেস্ট করো। আমরা অলরেডি যেটা হয়েছে যে এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজেশন হয়েছে, আপনি দেখেছেন তো, যেই প্রকৃত সরকারের 2 বছরের মধ্যে 85 টাকা ছিল ডলার, সেই জায়গায় 120 টাকা, কিন্তু এই গভর্নমেন্ট এসে এই ডলারের রেটটাকে স্ট্যাবিলাইজ করে। পাশাপাশি বলেন, কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম চালানের 7.5 টন ইলিশ পৌঁছেছে আগরতলায়। 12 অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে 200 টন মাছ পাঠাবে 4টি প্রতিষ্ঠান। প্রতি ইম্পোর্টারের এগেনস্টে 50 টন করে অনুমোদন দেওয়া আছে। সেই মোতাবেক আমরা পণ্য ছাড় দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের দেশ সমৃদ্ধশালী হয়, ফরেন কারেন্সি আসে। বৃহস্পতিবার বাংলাদেশের ইলিশের প্রথম চালান পৌঁছায় কলকাতায়। পদ্মার রূপালী মাছ পৌঁছে গেছে হাওড়া, পাতিপুকুর, বারাসাত, শিয়ালদা, শিলিগুড়ির পাইকারি বাজারেও। 1 কেজির থেকে বড় মাছের দাম 1600 থেকে 1700 রুপি। খুচরায় দাম উঠছে 2000 থেকে 2500 রুপি পর্যন্ত। পদ্মার ইলিশ নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও চড়া দামের কারণে স্বাদ নিতে পারছেন কেবল উচ্চবিত্তরাই। মধ্যবিত্তের ভরসা স্থানীয় ডায়মন্ড হারবার বা মিয়ানমারের ইলিশ। এখানে অকশনে মাছ বিক্রি হয় তো 1400, 1500, 1600 এরকম মাছ বিক্রি হচ্ছে। বাজার হাই থাকার কারণ হচ্ছে যে মাছ খুব বেশি নেই অ্যাকচুয়ালি। এখানে মোটামুটি 1200-1300 টাকা হলে ঠিক আছে, এই 1700, 1800, 1600 টাকা উল্টাপাল্টা বলছে। চড়া দাম হলেও পদ্মার ইলিশ ভালোই বিক্রি হচ্ছে কলকাতায়।
রোববার ছুটির দিনে বিক্রি বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এই খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও 109তম। সরকারি নানা আশ্বাসও মিলছে না তেমন সুফল। দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু সবশেষ 2015 সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি। ফলে 2019 সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন। এ মহাপরিকল্পনায় 2041 সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে যদি আপনি পজিশনিং মার্কেটিং করতে চান, বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিংটাকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান, তাহলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া। দেরি হলেও মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের। মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে। এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য। তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব। বাংলাদেশ ভ্রমণে কানাডা, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলিদের নিরাপদে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, কেউ বিভ্রান্ত হবেন না, আমরা আমাদের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে না ফেরানো পর্যন্ত আমরা হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করব না। আরেকটি পোস্টে নেতানিয়াহু লেখেন, মুখে নয় কাজে কথা হবে। এদিকে লেবাননে পূর্ণ শক্তিতে হামলা চালানোর কথাও জানিয়েছেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছে তিনি সাংবাদিকদের এমনটি জানান। গতকাল বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 92 জন, আহত হয়েছেন 1.5 শতাধিক। এ পর্যন্ত বৈরুতে তেল আবিবের হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। চলমান উত্তেজনার মধ্যেই তেল আবিবকে নতুন করে $870 কোটি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। লেবাননে ঢুকে হামলা পরিচালনা করতে সামরিক বাহিনী রিজার্ভ ইউনিটকে সক্রিয় করছে ইসরায়েল। হোয়াইট হাউস বলছে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হিজবুল্লাহর বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল।